আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল হোসেন, বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক বিজ্ঞান। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের দশম অধ্যায় স্থিরতড়িৎ অধ্যায় নিয়ে আলোচনা করব। আর এই অধ্যায়ে আমরা পর্ব 3 হিসেবে ভাগ করছি। এই অধ্যায়টাকে মানে 4টা পর্বে ভাগ করছি। আজকে আমরা তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো এই আলোচনা পর্বে আমাদের যা যা থাকতেছে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বলরেখা এবং তড়িৎ বলরেখা আঁকার কিছু নিয়ম, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো তড়িৎ ক্ষেত্র আমরা যেটা নিয়ে প্রথমে আলোচনা করতেছি সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। একটি আহিত বস্তু নিকটে অন্য একটি আহিত বস্তু আনলে সেটি আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে। তাহলে একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তু আনলে, মানে একটা আহিত বস্তুর সাপেক্ষে আরেকটা আহিত বস্তুকে যদি আনি, তাহলে সেটা হয় আকর্ষণ নয় বিকর্ষণ বল অনুভব করবে। তাহলে আহিত বস্তুর চারদিকে যে অঞ্চল জুড়ে এই প্রভাব বিদ্যমান থাকে সেই অঞ্চলকে ওই বস্তুটির তড়িৎ ক্ষেত্র বলে। তাহলে এখানে আমরা একটা চিত্র আঁকার চেষ্টা করছি, যে দেখা যাচ্ছে কিনা জানি না, দেখো তারপরও। আর না হয় আরেকটা চিত্র আমরা এখানে নিজেরা আঁকছি, তোমাদের সুবিধার জন্য আমি আঁকছি। দেখো এখানে একটি ধনাত্মক আধানের বস্তু, আর এখানে পি একটি বিন্দুতে যদি আমরা প্লাস কিউ পরিমাণ যেটা রাখা আছে আধান রাখা হয়, তাহলে এ বস্তু আধানের জন্য প্লাস কিউ পরিমাণ যেটা আধান আমরা রাখছি সেই আধানের একটি বল অনুভব করে। তাহলে এর কারণে তড়িৎ ক্ষেত্র এই যে এই আধানটির কারণে এখানে প্লাস কিউ পরিমাণ আধানটি একটি বল অনুভব করে। তাহলে আমরা যদি বলি যে পি বিন্দুতে একটি তড়িৎ ক্ষেত্র বিরাজ করছে, যার এই তড়িৎ ক্ষেত্র এখানে একটা কি হচ্ছে তড়িৎ ক্ষেত্র বিরাজ করছে, আর এই পি বিন্দু যদি এই তড়িৎ ক্ষেত্রটা কোথা থেকে আসতেছে, এটার একটা উৎস আছে। এখানে যে তড়িৎ ক্ষেত্রটা এখানে আমরা পাচ্ছি বা বিরাজ করতেছে, এইটার একটা উৎস হচ্ছে, এটা হচ্ছে আহিত বস্তু এ। তাহলে আমরা দেখতেছি কি তড়িৎ ক্ষেত্র এ এর কারণে এখানে যে পি বিন্দুতে একটা কিউ আধান রাখা হলো, সেই আধানটি একটি বল অনুভব করে। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্রে যে সংজ্ঞাটা দিতে পারি সেটা হচ্ছে যে একটি আহিত বস্তুর চারদিকে যে অঞ্চল জুড়ে এর প্রভাব থাকে বা এর একটা প্রভাব বিদ্যমান থাকবে, সেই অঞ্চলটাকে বলবো আমরা তড়িৎ ক্ষেত্র। সেই অঞ্চলটাকে আমরা কি বলবো? তড়িৎ ক্ষেত্র। তাহলে আমরা নিশ্চয়ই তড়িৎ ক্ষেত্রের সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। এখন আমরা যদি এরপর আমরা হিসাব করব, এই চিত্র অনুযায়ী যদি আমরা হিসাব করি যে এই বস্তুটি একটা আহিত বস্তু, এখান এর একটা প্রভাব আছে, এই হলো তার ধরলাম এটা তার একটা প্রভাব। তাহলে এই ক্ষেত্রে এই বস্তুটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, আর এইখানে যে আমরা পি বিন্দুতে একটা কিউ পরিমাণ আধান নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের টেস্ট চার্জ। যেহেতু এই ক্ষেত্রে এটাও প্লাসের এটাও প্লাসের, দোনোটাই ধনাত্মক আধান বিশিষ্ট, আর দোনোটা ধনাত্মক আধান বিশিষ্ট হওয়ার কারণে আমরা জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে এই ক্ষেত্রে কি করবে? বিকর্ষণ করে। তো এই ক্ষেত্রে পি বিন্দুতে যে চার্জটা আছে সেটা বিকর্ষিত হচ্ছে। যদি হ্যাঁ এরকম হতো যে ঋণাত্মক চার্জ নিয়ে আসা হতো, তাহলে ঋণাত্মক চার্জ নিয়ে আসার কারণে আমরা যদি নিয়ে আসতাম তাহলে কি হতো? এখানে বিকর্ষণ না করে, এক্ষেত্রে বিকর্ষিত না হয়ে কি হচ্ছে? তখন আকর্ষিত হতো। তাহলে সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে, এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে তড়িৎ ক্ষেত্রে আমরা যে সংজ্ঞাটা দিয়েছি সেই ক্ষেত্রে আমরা
এটা চিত্রটাকে উপস্থাপন করতে পারবো। এবার আসো আমাদের তড়িৎ প্রাবল্য। তাহলে তড়িৎ প্রাবল্যের সংজ্ঞাটা আমরা দিতে পারি, তড়িৎ ক্ষেত্র থেকে তড়িৎ প্রাবল্যের আমরা কি করতে পারি, সংজ্ঞাটা দিতে পারি। তো এই ক্ষেত্রে দেখো আমরা যে চিত্রটা আঁকছিলাম, এই বস্তুতে তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী একটা চার্জ আছে এবং একটা টেস্ট চার্জ নিয়ে আসছিলাম আমরা পি বিন্দুতে। তাহলে এই ক্ষেত্রে এখানে যে কিউ পরিমাণ যে আধানটা আছে একটা একটা বল অনুভব করে, এই বলটা বিকর্ষণ বল, কারণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। আর এই যে সমধর্মী চার্জ হওয়ার কারণে সেটা বিকশিত হচ্ছে, নয়তো এটা আরো কাছে চলে আসতো। যদি এটা ঋণাত্মক চার্জ হতো তাহলে সেই ক্ষেত্রে এটা কি হতো, এই বস্তুটার যে তড়িৎ ক্ষেত্রে যে সৃষ্টিকারী চার্জ আছে তার সাথে লেগে যেত। আর যেহেতু সমধর্মী চার্জ দোনোটা পজিটিভ, যার কারণে বিকশিত হওয়ার কারণে এটা অনেকটা দূরে অবস্থান করতেছে। তাহলে তড়িৎ ক্ষেত্রে কোনো একটি বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ তীব্রতা বলে। তাহলে আমরা তড়িৎ তীব্রতার সংজ্ঞা আশা করি বুঝছি। এবার যদি আমি তোমাদেরকে আর একটু গাণিতিকভাবে এটাকে বোঝাতে চাই, ধরো এই বিন্দুতে এই হচ্ছে তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ এবং পি বিন্দুতে স্থাপন আমরা একটা যদি বল পি বিন্দুতে একটা যদি আধান নিই, কিউ পরিমাণ আধান নিই, এই আধানটি যে বল লাভ করে তাহলে সেটা পি বিন্দুর তড়িৎ তীব্রতা, সেটা হবে কি পি বিন্দুর তড়িৎ তীব্রতা। সেই ক্ষেত্রে যদি আমরা বলি এই ক্ষেত্রে প্লাস কিউ পরিমাণ আধান যে বলটা অনুভব করে সেটা হচ্ছে এফ। তাহলে প্লাস কিউ পরিমাণ যে বল আধানটা আছে সেটা যে বল বিকশিত বল লাভ করে সেটা হচ্ছে কি এফ। আর এই এফ এ যদি হয় তাহলে 1 কুলম্ব আধানের জন্য, তখন সেক্ষেত্রে কি হবে 1 কুলম্ব। তাহলে চার্জের একক হচ্ছে কুলম্ব, তাহলে আধানের একক হচ্ছে কি কুলম্ব। তাহলে আধানের যেহেতু একক কুলম্ব, তাহলে 1 কুলম্বের জন্য এই যে বলটা পাবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে F ডিভাইডেড বাই কিউ। এখানে F ডিভাইডেড বাই কিউ হলো আমাদের তড়িৎ প্রাবল্য। তাহলে আমরা বলতে পারি P ইকুয়াল টু F ডিভাইডেড বাই কিউ। তাহলে এটা একটা সমীকরণ আমরা এই ক্ষেত্রে পেয়ে যেতে পারি। তাহলে এই ক্ষেত্রে P হচ্ছে আমাদের প্রাবল্য, সরি P না, এটা হবে E ইকুয়াল টু F ডিভাইডেড বাই কিউ। তাহলে এই যে তাহলে E হচ্ছে এই ক্ষেত্রে আমাদের তড়িৎ প্রাবল্য, F হচ্ছে আমাদের বল, কিউ হচ্ছে আমাদের আধান। তাহলে আমরা এইখানে যে তড়িৎ প্রাবল্যটা পাচ্ছি এটি একটি ভেক্টর রাশি। তাহলে এই ভেক্টর রাশি কি আছে, মান এবং দিক দুটোটাই আছে। তাহলে এখানে F এর কি আছে, মান আছে বা দিকও আছে। তাহলে এখানে আধানের একটা কি আছে, একটা আধান আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই তড়িৎ প্রাবল্য যদি ইকুয়েশনে ফেলি তাহলে এই ক্ষেত্রে তড়িৎ প্রাবল্যের একটা একক বা তড়িৎ তীব্রতার একটা কি বলবো আমরা, তড়িৎ তীব্রতার একটা একক পাবো। তাহলে তড়িৎ তীব্রতার একক হচ্ছে সেই ক্ষেত্রে নিউটন পার কুলম্ব। এই ক্ষেত্রে এটা তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। তাহলে তড়িৎ তীব্রতার একক হচ্ছে নিউটন পার কুলম্ব। তাহলে আমরা তড়িৎ তীব্রতা বা তড়িৎ তীব্রতা সম্পর্কে মোটামুটি কিছুটা ধারণা পেয়েছি। এখন আসো আমরা আলোচনা করব তড়িৎ বলরেখা। তাহলে তড়িৎ বলরেখা সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তড়িৎ বলরেখা, তাহলে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে ধারণা পাওয়ার জন্য মাইকেল ফ্যারাডে তড়িৎ বলরেখা অবতারণা করেন। তাহলে মাইকেল ফ্যারাডে তড়িৎ বলরেখা সম্পর্কে কিছু ধারণা আমাদেরকে প্রদান করে থাকেন। তাহলে আমরা কোনো তড়িৎ ক্ষেত্রে একটি ধনাত্মক আধান স্থাপন করলে এটি
একটি বল লাভ করে, তাহলে এই আধানটি মুক্তভাবে কি হয়, মুক্তভাবে পরিভ্রমণ করে বা মুক্ত হয়, তবে এই বল লাভের ফলে স্থির না থেকে একটা নির্দিষ্ট পথে চলে। তাহলে মাইকেল ফ্যারাডের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে কোনো তড়িৎ ক্ষেত্রে একটি ধনাত্মক আধান স্থাপন করলে এটি একটি বল লাভ করবে, এবং যদি আধানটি মুক্ত হয় তবে সেই বল লাভের ফলে স্থির না থেকে এটি একটা নির্দিষ্ট পথে চলে। তাহলে নির্দিষ্ট পথে চলে যেহেতু, তাহলে এই ধারণা থেকে আমরা তড়িৎ বলরেখার একটা সংজ্ঞা দিতে পারি, সেটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করে তাকে তড়িৎ বলরেখা বলে। আর এই রেখাগুলো হচ্ছে সম্পূর্ণ কাল্পনিক, যেটা দেখা যায় না। আমরা অনেক সময় দেখি একটা ধনাত্মক আধান বিশিষ্ট চুম্বক বা একটা আধান চুম্বককে যদি আমরা দেখি যে সেটা নর্থ বা সাউথ যেটাই নিই না কেন, যখন নর্থ নিলাম, চুম্বকের একটা অংশ নর্থ নিলাম, ওই অংশে যখন আরেকটা চুম্বকের অংশ নর্থ নিয়ে আসলাম, অপর আরেকটা চুম্বক, তাহলে দুইটাকে যখন কাছাকাছি আনার চেষ্টা করবো, কিন্তু একটাকে কি করবে, বিকর্ষণ করে। তাহলে এই যে বিকর্ষণ করে, কিন্তু সেই ক্ষেত্রে ধরলাম, আমি বোঝানোর জন্য আবার বললাম, এটা হলো মনে করো চুম্বকের একটা নর্থ অংশ, এটা চুম্বকের একটা নর্থ অংশ, দুটোটাকে যখন আমি কাছাকাছি আনার চেষ্টা করবো, কিন্তু একটা সময় গিয়ে এরা কাছাকাছি আসবে না, কি করবে, একজন একজনকে বিকর্ষণ করবে। এভাবে দেখতে গেলে অনেক সময় বিকশিত করে। তো চুম্বকীয় ক্ষেত্রে আমরা সাধারণত এটা দেখি। আবার নর্থ এবং সাউথ একটু কাছে আনলে আবার লেগে যায়। তাহলে এই যে নর্থ এবং নর্থ দুটা চুম্বককে যদি আমরা কাছাকাছি আনতে চাই, তাহলে দেখা যায় যে এদের ভিতরে একটা বল কাজ করবে। আর এই কাজটা কারণে মূলত আমরা দেখি যে এখানে কোনো কিছু থাকে না, কিন্তু মাঝখানে এদের মাঝখানে কোনো কিছু থাকে না, কিন্তু এদের ভিতরে একটা কাল্পনিক আমরা শক্তি আমরা খেয়াল করতে পারি, বা এদের ভিতরে একটা বল কাজ করে, যেটাকে আমরা যদি কাল্পনিকভাবে ব্যাখ্যা করতে পারি। তাহলে ঠিক একই রকমভাবে তড়িৎ রেখাগুলো হচ্ছে কি কাল্পনিক। তাহলে তড়িৎ বলরেখাগুলো তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ তীব্রতার পরিমাণ এবং দিক ব্যাখ্যা করার ব্যবহার করা হয়। তাহলে তড়িৎ যে বলরেখাগুলো আছে সেগুলো মূলত কোথায় ব্যবহার করা হয়, কোনো একটা বিন্দুতে, মানে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে তড়িৎ তীব্রতার পরিমাণ, মানে কি পরিমাণ তড়িৎ তীব্রতা আছে এবং সেটা কি কোন দিকে যাচ্ছে, সেটার ব্যাখ্যা আমরা করতে পারি। আমি তোমাদেরকে কিছু চিত্র দেখাচ্ছি তড়িৎ ক্ষেত্রে বলরেখা। এই যে এখানে আমার প্রথম চিত্র ক যেটা আছে, আশা করি তোমরা দেখতেছো। প্রথম চিত্র যে ক আছে, সেই কটার দিকে একটু তাকাও। এখানে এটা ধনাত্মক আধান বিশিষ্ট চার্জ, এবং এটার চারদিকে কি হচ্ছে, এটা চারদিকে দিক প্রদর্শন করতেছে। তাহলে আহিত বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য বলরেখার প্রকৃতিটা হয় বিভিন্ন। এখানে চিত্রটা দেখো, তাহলে আহিত বস্তুর জন্য মূলত তাদের চিত্রগুলো হয় বিভিন্ন রকম। তাহলে বলরেখা আঁকার কিছু নিয়ম আছে। প্রথম চিত্রটা আমরা যদি দেখি, যে 1 নম্বর যেটা একের ক যেটা দিচ্ছি, একটি পৃথক ধনাত্মক, এটা একটা পৃথক, সম্পূর্ণভাবে পৃথক ধনাত্মক আধানের জন্য বলরেখাগুলো পরিবাহকের পৃষ্ঠ থেকে সব দিকে লম্বভাবে কি হচ্ছে, সুষমভাবে বের হচ্ছে। তাহলে বস্তুটির আধানের পরিমাণ বাড়ালে, এখানে যদি আধানের পরিমাণ বাড়ায়, তাহলে বলরেখাগুলোর সংখ্যাগুলো কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমরা দেখছি, যেহেতু এখানে আধানের পরিমাণ বাড়ানো হয়েছে বা একটু দেখতে বড়, তাহলে এখানে যে পরিমাণ যেগুলো বের হচ্ছে তীর চিহ্ন দ্বারা, এগুলোই হচ্ছে তার বলরেখা। তাহলে বস্তুটির আধানের পরিমাণ যদি বাড়লে, তাহলে বলরেখার সংখ্যাগুলো কি হবে, এখানে বাড়বে। এই গেল একটা চিত্র। এরপরে আমরা 2 নম্বর যে চিত্রটা আছে সেটা একটু দেখি। এই ক্ষেত্রে দুটি সমান ও বিপরীত, তাহলে একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে কি নেগেটিভ। তাহলে দুটি সমান, দুটোটাই কিন্তু সমান। দেখো দুটোটা ব্যাসার্ধ কিন্তু সমান, তাহলে দুটোটা গোলও সমান। তাহলে দুটি সমান ও বিপরীত জাতীয় আধান সৃষ্ট তড়িৎ ক্ষেত্র, তাহলে এদের ভিতরে যে তড়িৎ ক্ষেত্র বলরেখাগুলি পাওয়া যাবে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধনাত্মক আধান থেকে বের হয়ে কোথায় যাচ্ছে, ধনাত্মক আধান থেকে বের হয়ে ঋণাত্মক আধানের দিকে এগুলো প্রবেশ করছে। তাহলে এটা ধনাত্মক, এটা ঋণাত্মক। তাহলে এই ধনাত্মক আধান থেকে কি হচ্ছে, এখানে
পরিমাণ, যে পরিমাণ আধানের যেগুলো বের হচ্ছে, এই আধানগুলো বের হয়ে ঋণাত্মক আধানের দিকে প্রবেশ করতেছে। এই গেল আমাদের 2 নম্বর চিত্র। এবার আমরা আমাদের 3 নম্বর চিত্রের দিকে একটু খেয়াল করি। এই যে চিত্র বইয়ে আরো অনেক সুন্দর করে দেওয়া আছে, আমি তোমাদের জন্য একটু তারপর এঁকে আঁকার চেষ্টা করছি। দেখো এক্ষেত্রে দোনোটার মান কি সমান, দোনোটাই পজিটিভ, দোনোটা মানই হচ্ছে সমান। তাহলে সমান মানে দুইটি ধনাত্মক আধান যদি পাশাপাশি রাখা হয়, তাহলে এদের যে একটা সৃষ্ট বলরেখা, এই যে এদের একটা সৃষ্ট বলরেখাগুলো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। এই যে এখান থেকে এখানে গেল, এখান থেকে এদিকে পরস্পর দিকে দূরে সরে যাচ্ছে। তাহলে দূরে সরে যাবে, ফলে দুইটি আধান, এই আধান দোনোটার মাঝখানে কি হচ্ছে, এই দোনোটা আধানের মাঝখানে কোনো বলরেখা আছে? এদের দুই আধানের মাঝখানে কোনো বলরেখা নেই। তাহলে এই যে বলরেখা যেখানে নেই, এই স্থানে কোনো আধান যদি আমরা স্থাপন করিও, তাহলে সেক্ষেত্রে কোনো বল লাভ করবে? যদি এখানে আমরা দোনোটার মাঝখানে এই কলমটাকে রাখিও, তাহলে সেক্ষেত্রে কোনো বল লাভ করবে না। তাহলে এই বিন্দু, এই দোনোটার মাঝখানে একটা নিরপেক্ষ বিন্দু কাজ করে। তাহলে এই নিরপেক্ষ বিন্দুকে আমরা এক্স দ্বারা কি করতেছি, চিহ্নিত করতেছি। এইগুলো আমাদের 3 নম্বর চিত্রটা। তাহলে আবারও বলতেছি, সমান মানের দুটি ধনাত্মক আধান পাশাপাশি স্থাপন করলে এদের সৃষ্ট বলরেখাগুলো, মানে তড়িৎ বলরেখাগুলো পরস্পর থেকে দূরে সরে যাবে, ফলে দুটি আধানের মাঝে কোনো বলরেখা থাকবে না এবং এদের মাঝখানে একটা নিরপেক্ষ বিন্দু, এইটা যে এক্স আছে, এই এক্সটা নিরপেক্ষ বিন্দু হিসেবে কাজ করবে, আর এই এক্সটাকে আমরা বলবো নিরপেক্ষ বিন্দু। এরপর আমরা আমাদের আরেকটা চিত্র আছে, সেই চিত্রটা একটু দেখাই। আশা করি তোমরা চিত্রগুলো তো দেখতেছো নাকি? দেখো এই যে এটা হচ্ছে আমাদের 4 নম্বর চিত্র। এই 4 নম্বর চিত্রেও একটু খেয়াল করে দেখো, এখানে একটা বড় আধান দেওয়া আছে আর একটা ছোট আধান দেওয়া আছে। একটা বড় আধান, একটা ছোট আধান। তাহলে দুটোটা আধান কি সমান? এই ক্ষেত্রে দুটোটা আধান সমান নয়। তাহলে দুটি অসমান, দুটোটা কি ধনাত্মক। তাহলে দুটি অসমান ধনাত্মক আধানের জন্য সৃষ্ট যে তড়িৎ ক্ষেত্রে বলরেখা, এগুলো হচ্ছে কি বলরেখা। এই বলরেখাগুলো নিরপেক্ষ বিন্দু এন ক্ষুদ্রতর আধানের নিকটবর্তী, কিন্তু এদের আধানের ভিতরে প্রবেশ করতেছে না। তাহলে একটি বড় চার্জের বলরেখাগুলো কখনো ছোট চার্জের বলরেখার উপর দিয়ে যাবে না, কিন্তু পাশাপাশি যাবে। তাহলে এই যে চিত্রগুলো আমরা দেখলাম, তাহলে এই ক্ষেত্রে আমরা বলরেখা কিভাবে আঁকতে হয় সেই আঁকার নিয়মগুলো আমরা আলোচনা করলাম। তো আশা করি আমাদের সকলের বুঝতে সুবিধা হবে যে যদি আমরা পড়ার সময় চিত্রগুলোকে খেয়াল করে যদি ভাবে পড়ি, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কোনো বিষয় সহজে সুন্দরভাবে বুঝতে পারবো। তো আজকে তোমরা যে চিত্রগুলো দেখছো, ক্লাসে বা পড়ার সময় যদি ভিডিওটা নিয়ে বসো এবং সেটাকে নোট করো, নোট করার পর তোমরা ওইভাবে যেভাবে আমি আলোচনা করছি ঠিক সেইভাবে যদি পড়ো, ইনশাআল্লাহ আমার মনে হয় তোমাদের অন্তত পক্ষে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ তীব্রতা বা প্রাবল্য এবং তড়িৎ বলরেখার আকার যে নিয়মগুলো আছে সেগুলো বিষয় তোমরা আশা করি তোমরা নিজেরাও বুঝতে পারবে। আর আজকেই এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকো। প্রত্যেককেই বলতেছি, অনলাইন ক্লাসে তোমরা প্রত্যেকেই মনোযোগী হও এবং অনলাইন ক্লাসে প্রত্যেকে আসবে, ক্লাস করবে এবং দেখবে, এবং পাশাপাশি বাসায় সেই পড়াগুলো নিজেরা তৈরি করবে। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।